প্রিয় শিক্ষার্থীরা, কিশোর বাতায়নের প্ল্যাটফর্ম থেকে সবাইকে শুভেচ্ছা। আশা করছি সবাই সবার মতো কিশোর বাতায়নের প্ল্যাটফর্মে চলে এসছো। এখনো যারা আসোনি তারা সাথে সাথে চলে আসো এবং বন্ধুদেরকেও জানিয়ে দাও আজকের ক্লাসটির কথা, এবং খুব তাড়াতাড়ি করে পেজটিও শেয়ার করে দাও। এই অনেকদিন পর তোমাদের সামনে আসলাম, অনেকটা গ্যাপের পরে, এবং অলরেডি তোমরা জেনে গেছো আজকে আমরা কি পড়াবো, এবং সেই মতো তোমরা সবাই প্রস্তুত হয়েও আছো। আর তোমাদের সাথে অংশগ্রহণ করতে এসেছি আমি শারমিন আক্তার, সিনিয়র শিক্ষক, আদমজি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল। বন্ধুরা, তোমরা আমার সাথে আছো তো? আমি একটাবার দেখে নেই কারা কারা আমার সাথে আছো। আশা করছি সবাই আছো। এখনো যারা যারা তোমরা আসোনি, কাইন্ডলি তোমরা একটু কষ্ট করে সবাইকে বলে দাও, পেজটি শেয়ার করে দাও, কারণ আমরা আজকে যে অধ্যায়টি পড়াবো সেই অধ্যায়টি খুবই ইম্পর্টেন্ট একটা অধ্যায়, এবং তোমাদের জন্য যারা ক্লাস 10-এর শিক্ষার্থী আছো, দশম শ্রেণীর, কিছুদিন পরে তোমরা এসএসসি পরীক্ষাতে বসবে, খুবই ইম্পর্টেন্ট একটা অধ্যায়। এজন্য বলবো তোমরা যারাই আছো চলে আসো। আমাকে শো করছে না, একটু রিফ্রেশ করে নি। ততক্ষণে তোমরা যারা যারা এখনো আসোনি আসতে থাকো। ওকে, চলো আমরা এখন সরাসরি আমাদের পড়াতে চলে যাই। এখানে তোমরা কি দেখতে পাচ্ছ? এখানে তোমরা দেখতে কি পাচ্ছ বলো তো? এখানে দেখতে পাচ্ছ যে কি হচ্ছে বলো তো, নিঃশ্বাসের সাথে কোনো একটা পদার্থ বের হয়ে আসছে। এখানে অলরেডি সেই পদার্থটার নাম দেওয়া আছে কার্বন ডাই অক্সাইড। এরপর এখানে কি দেখতে পাচ্ছ, একজন খুবই ঘাম, তার মাথা থেকে ঘাম ঝরছে, সে ঘাম কি করছে? মুছছে। অর্থাৎ আমরা ধরে নিচ্ছি সে কি করছে বলতো, তার বডিতে ঘাম। এবং এখান থেকে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, যেটা তোমরা স্কুলে সাধারণত কিছুটা ক্লাস যাওয়ার পরে সাবজেক্ট টিচারকে বলো বা ক্লাস টিচারকে বলো, স্যার মে আই গো টু, আর বাকিটা আমি বলতে যাচ্ছি না, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এটা কি। এই ছবিগুলো থেকে আমরা কি বুঝতে পারছি কি জাতীয় পদার্থ, অর্থাৎ এটা কোন ধরনের পদার্থ, আমাদের বডি থেকে কি বের হয়ে আসছে। অবশ্যই বুঝে গেছো আমাদের বডি থেকে কি বের হয়ে আসছে। আসলে আমরা আরেকটা ছবি দেখে ফেলি, আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। দেখো এখানে কি হচ্ছে, যে একটু আগে তোমাদেরকে বললাম, আমরা যখন ক্লাসে থাকি প্রায় স্টুডেন্ট আমাদেরকে বলেন, অথবা বোরিং করতে করতে, মিস প্লিজ মে আই গো টু। এই দেখো একটা, এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ছবিটার মধ্যে ছোট্ট একটা বাচ্চা কি করেছে, সে তার ওয়াশরুমে গেছে। এই তার একটা প্রক্রিয়া, যে প্রক্রিয়ার মাধ্যমে সে কি হচ্ছে বলতো, তার বডি থেকে কোনো একটা পদার্থ বের হয়ে আসছে। যেই পদার্থটা আমাদের বডি থেকে বের হয়ে আসছে সেটা অবশ্যই এক ধরনের বজ্র পদার্থ, এবং কোনো একটা প্রক্রিয়া এটা হয়। সেই প্রক্রিয়াতে আমরা আজকে জানবো। অবশ্যই বুঝে গেছো আজকে আমাদের পড়ানোর টপিক কি। আজকে আমাদের পড়ানোর টপিক হচ্ছে রেচন। খুব তাড়াতাড়ি করে খাতার মধ্যে লিখে ফেলো এবং বইটার সাথে সাথে করে ফেলো। যারা এই অধ্যায়টা পড়ে ফেলেছো, যারা ক্লাস 10-এর শিক্ষার্থী, অলরেডি অধ্যায়টা পড়ানো হয়ে গেছে, তোমরা তোমাদের পড়াগুলোর সাথে আজকে আমরা কি পড়াচ্ছি সেই পড়াটাকে মিলিয়ে দাও। এবং কোনো প্রশ্ন যদি থেকে থাকে, যেহেতু এটা জিজ্ঞাসা প্ল্যাটফর্ম, তোমাদের অবশ্যই জিজ্ঞাসাগুলো আমাদেরকে দিবে এবং আমাদের প্রশ্নগুলো উত্তর দিবে। আজকের ক্লাসে আমরা কি কি পড়বো বা জানবো, বা আমরা কি কি সম্পর্কে ধারণা পাবো। আমরা মানুষের রেচন কি তা বলতে পারবো, মানব দেহের উৎপন্ন রেচন পদার্থ সম্পর্কে ব্যাখ্যা করতে পারবো, বৃক্কের গঠন বর্ণনা করতে পারবো, নেফ্রন সম্পর্কে বিশ্লেষণ করতে পারবো, বৃক্কের গুরুত্ব মূল্যায়ন করতে পারবে। অর্থাৎ এই যে অধ্যায়টা আছে, আমি এই পুরো অধ্যায়টাকে একসাথে নিয়ে নিয়েছি। কেন নিয়ে নিয়েছি? কারণ আমার কাছে মনে হয়েছে এই অধ্যায়ের যে ইম্পর্টেন্ট টপিকগুলো আছে সেই টপিকগুলো নিয়ে আমি একটু আলোচনা করি, এবং আশা করছি 40 মিনিটস ক্লাসে তোমরা খুব ভালোভাবে ক্লাসটাকে অংশগ্রহণ করবে এবং তোমাদের জানা অজানা বিষয়গুলো আমার সাথে অবশ্যই শেয়ার করবে। এবং এই পুরো ক্লাসটা আমরা একটা ক্লাস, পুরো ক্লাসটাই আমরা আজকে এই ক্লাসে শেষ করব, পুরো অধ্যায়টা। আমরা যেহেতু রেচনের কথা বলেছি, রেচন বললে আমাদের অবশ্যই রেচনতন্ত্র সম্পর্কে জানতে হবে। অর্থাৎ আমাদের বডির মধ্যে যে নাইট্রোজেন ঘটিত বজ্র পদার্থগুলো আছে, সেই নাইট্রোজেন ঘটিত বজ্র পদার্থ 80% মতো থাকে। আমরা বিভিন্ন ধরনের যে খাবার খাই সেই খাবারের মাধ্যমে সেই নাইট্রোজেন ঘটিত বজ্র পদার্থ যদি আমাদের দেহের মধ্যে থাকে, সেখানে একটা বিষক্রিয়া তৈরি হয়। আর যখন বিষক্রিয়া তৈরি হয় তখন মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে।
আর এজন্যই আমাদের দেহের ভেতরে কি আছে বলতো, একটা অর্গান দিয়ে দেওয়া হয়েছে, একটা তন্ত্র দিয়ে দেওয়া হচ্ছে, যেটাকে বলা হচ্ছে মানব দেহের রেচনতন্ত্র। এই মানব দেহের রেচনতন্ত্রটার তোমরা ছবি দেখতে পাচ্ছ এবং এখানে একটা প্রস্থচ্ছেদের ছবিও দেখতে পাচ্ছ। এবং এই যে প্রক্রিয়ার মাধ্যমে অর্থাৎ যে তন্ত্রের মাধ্যমে আমাদের বজ্র পদার্থ দেহ থেকে বাইরে বের হয়ে আসে তাকে বলা হয় রেচন তন্ত্র। এখন আসো আমরা রেচন তন্ত্রের একটু অংশগুলোর নাম একটু দেখে নিই। দেখো এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি রেচন তন্ত্রের মধ্যে এখানে একটা প্রধান ধমনী আছে, তারপর দুই পাশে দুইটা বৃক্ক আছে, তারপর এখানে কি আছে বলতো, প্রধান শিরা আছে। প্রধান শিরা থেকে দেখো একটা অংশ বের হয়ে গেছে, ছোট্ট একটা নালীর মতো বের হয়ে গেছে, যেটাকে আমরা রেনাল শিরা বলছি। আরেকটা অংশ বের হয়ে গেছে যেটাকে আমরা রেনাল ধমনী বলছি। এই অংশগুলো একটু ভালো করে তোমাদের মাথায় রাখতে হবে, কারণ আমরা পরবর্তী টপিকগুলোতে এই কথাগুলো আসবে এবং এই পয়েন্টগুলো, এই শব্দগুলো আসবে আমাদের। তারপর দেখো এখানে বৃক্ক থেকে লম্বা একটা নালীর মতো বের হয়ে আসছে, যেটাকে আমরা ইউরেটার বলছি। তারপর দেখে এটা ব্লাডার, যেটাকে আমরা মূত্রথলি বলছি। তারপর যেখানে স্পিনটার মূত্রপথ, যেখান থেকে আমাদের নাইট্রোজেন গঠিত বজ্র পদার্থ কি হচ্ছে বলতো, মূত্রের মাধ্যমে দেহের বাইরে বের হয়ে আসছে। তাহলে এই হচ্ছে আমাদের একটা রেচনতন্ত্র। এই রেচনতন্ত্র থেকে আমরা মূল অংশগুলো আজকে পড়বো, যেটা আমাদের বইয়ের মধ্যে আছে। আর আমরা যে রেচনতন্ত্রের কথা বলেছি সেখানে তোমরা কিছু ছোট ছোট অঙ্গ দেখতে পেয়েছো, ধমনী শিরা দেখতে পেয়েছো। এর মধ্য থেকে তোমরা দেখতে পেয়েছো কি বৃক্ক, আর দেখতে পেয়েছো কি বলতো, নেফ্রন। নেফ্রনটা এখনো ক্লিয়ারলি আসেনি, কিন্তু আমরা এখন ব্যাখ্যাতে চলে আসবে। মানব দেহের রেচন অঙ্গ হলো বৃক্ক, আর বৃক্কের একক হলো নেফ্রন। অর্থাৎ আমরা যে বৃক্কটা দেখেছি, দুইটা বৃক্ক, সেই বৃক্কটা হচ্ছে রেচনতন্ত্রের কি বলতো প্রধান অঙ্গ। অর্থাৎ এর মাধ্যমে আমাদের বজ্র পদার্থ, দেহের বজ্র পদার্থ বের হয়। আর এই বৃক্কটা, যে আমরা বৃক্কটার কথা বলছি, এই বৃক্কটা তৈরি হচ্ছে কি দ্বারা বলতো, এরকম নেফ্রন দ্বারা। এখন আসো আগে আমরা নাইট্রোজেন গঠিত, আমরা যে রেচন পদার্থের কথা বলেছি, আমাদের বডি থেকে নাইট্রোজেন গঠিত বজ্র পদার্থ বের হয়ে যায়। এবং তোমরা বুঝতেই পেরেছো যে কোন পদার্থটার কথা আমি বলেছি, সেটা হচ্ছে আমাদের দেহের মধ্যে কি বলতো মূত্র। রেচন পদার্থ বলতে আমাদের নাইট্রোজেন গঠিত বজ্র বোঝায়, এবং এই নাইট্রোজেন গঠিত বজ্রটা আমাদের মূত্রের মাধ্যমে দেহ থেকে বের হয়ে আসে। এখন যদি আমি মূত্রের কথা বলি, বলছে মূত্রের 10 ভাগ উপাদান হচ্ছে ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিন এবং বিভিন্ন ধরনের লবণ। ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন খুবই বিষাক্ত একটা পদার্থ, যা যদি মূত্রের মধ্যে থাকে এবং দেহের বাইরে যদি বের না হয় তাহলে দেহের জন্য খুবই ক্ষতিকর। আর এর বাইরে কি আছে বলতো, মূত্রের 90 ভাগ উপাদানই হচ্ছে পানি। এই অংশগুলো একটু তোমরা বইয়ের মধ্যে দাগিয়ে রাখো, কারণ এখান থেকে কিছু অনুধাবন প্রশ্ন তোমাদের আসে। আমরা যখন দেখো কি মজা করে খাবার খাচ্ছে, অবশ্যই বুঝতে পারছো এটা কি জাতীয় খাবার খাচ্ছে, চিকেন খাচ্ছে। অনেকের হয়তো খিদেও লেগে গেছিস, এই পরন্ত বিকালে একটা চিকেন ফ্রাই হলে মন্দ হতো না। দেখো এই যে চিকেনটা দেখতে পাচ্ছ, এটা আমিষ জাতীয় খাবার, আর সেই শাকসবজি ফলমূল খাচ্ছে এবং ফলমূল জাতীয় খাবার। এই খাবার খেলে কি হয়, আমরা যখন আমিষ জাতীয় খাবার খাই তখন কি হয় বলতো, মূত্রের অম্লত্ব বৃদ্ধি পায়। আর আমরা যখন শাকসবজি তরকারি গ্রহণ করি তখন মূত্র কি হয় বলতো, ক্ষারীয় হয়, অর্থাৎ ক্ষারীয় জাতীয় মূত্রের সৃষ্টি হয়। তোমাদের বইয়ের মধ্যে এই লাইনটা দেওয়া আছে, তোমরা এই লাইনটা দাগিয়ে রাখো, কারণ এটা জ্ঞানমূলকের জন্য আসে, যে কি জাতীয় খাবার খেলে মূত্রের অম্লতা বৃদ্ধি পায় এবং কি জাতীয় খাবার খেলে মূত্রের ক্ষারীয় সৃষ্টি হয়, ক্ষারীয়তা সৃষ্টি হয়। এছাড়াও দেখো এখানে মূত্রের মধ্যে কিন্তু একটা কালার দেখতে পাচ্ছ, একটু আগে যে ছবিটা দেখেছো সেই ছবিটার মধ্যেও কিন্তু একটা কালার দেখতে পেয়েছো। এই কালারটা কেন হচ্ছে, কালারটা এই কারণে হচ্ছে, ইউরোক্রোম নামে এক ধরনের রঞ্জক পদার্থ আছে, যার ফলে কি হয় বলতো, মূত্রের রং হালকা হলুদ হয়। তোমাকে এই যে এই অংশটা থেকে আমি কিছু বলবো না, তোমরা নিজেরা চিন্তা করো যে এখান থেকে অনুধাবন প্রশ্ন কি হতে পারে। যে প্রত্যেকটা অংশগুলো আনা হলো, সে অংশটা থেকে অনুধাবন প্রশ্নটা কি হতে পারে। আমাদের যেহেতু জিজ্ঞাসা ক্লাস, একটু পরে আমি তোমাদেরকে জিজ্ঞাসা করবো যে বলতো এই অনুধাবন প্রশ্নটা কি হতে পারে। দেখো আমরা এখানে কি দেখতে পাচ্ছি, এখানে আমরা কি দেখতে পাচ্ছি, বৃক্ক। তাহলে বৃক্কটা কোথায় আছে, এটা হচ্ছে একটা বডির সামনের দিকের অংশ, আর এটা হচ্ছে পিছনের দিকের অংশ। যদি আমি সামনের দিকের অংশটার কথা বলি, দেখো তোমরা অবশ্যই যে সপ্তম অধ্যায় গ্যাসীয় বিনিময় অধ্যায়ে হয়তো অনেকেই জেনেছো যে আমাদের যে বক্ষপিঞ্জর বলা হয়, বক্ষপিঞ্জরের নিচের যে মধ্যচ্ছদার যে নিচের অংশটা আছে সেটাকে বলা হয় উদর গহ্বর। এই উদর গহ্বরের, এই যে বক্ষপিঞ্জরের যে উদর গহ্বরের বিপরীত পাশে
এই যে বিপরীত পাশ আমরা বলছি, দুই মেরুদণ্ডের দুই পাশে আমাদের কি অবস্থিত বলো তো? দুইটা বৃক্ক অবস্থিত। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো যে আমাদের বৃক্ক কোথায় আছে। তোমার কোনো কারণে ব্যথা হচ্ছে, ডাক্তারের কাছে গেলে ডাক্তার বলো তোমার কিন্তু একটু সমস্যা আল্লাহ না করুক, তখন নিশ্চয়ই তুমি পেটের সামনে ধরে বলবে না যে আমার এখানে বৃক্ক হয়েছে। অবশ্যই যেহেতু সায়েন্সের স্টুডেন্ট, অবশ্যই পিছনের দিকে মেরুদণ্ডের দুই পাশে টাচ করিয়ে বলবে যে হ্যাঁ আমার বৃক্কটা এখানেই আছে। আমরা যারা সায়েন্সের স্টুডেন্ট, সায়েন্স কেন বলবো, আমরা যারাই শিক্ষার্থী, আমাদের অন্তত এই বেসিক জ্ঞানগুলো থাকতে হবে যে আমাদের অর্গানটা আসলে বডির কোথায় আছে, কোন কোন অংশের মধ্যে আছে, যাতে আমরা এটা ফাইন্ড আউট করতে পারি, অথবা আমরা কোনো রিপোর্টও ঠিকমতো দেখে বুঝতে পারি যে আসলে কোন অর্গানটার কথা বলা হচ্ছে। অর্থাৎ মানব দেহের উদর গহ্বরের পেছনের অংশে মেরুদণ্ডের দুই দিকে বক্ষপিঞ্জরের নিচে পৃষ্ঠপ্রাচীর সংলগ্ন দুইটি বৃক্ক অবস্থান করে। তো আমাদের বৃক্ক কয়টা বলো তো? কয়টা বন্ধুরা? একটু একটু করে কমেন্টস করে দাও, আমি দেখতে থাকি যে তোমরা কি বলছো। এই হচ্ছে আমাদের বৃক্ক। একটু আগে তোমাদের কি বলছি, বৃক্কের কার্যকরী একক নেফ্রন, এর মধ্য থেকে তুমি দেখতে পাচ্ছ কিভাবে নেফ্রন চলে আসছে। এখন এই বৃক্কটা দেখতে কেমন, এই বৃক্কটা দেখতে কেমন, এটা কালার কেমন, আমি যদি তোমাদেরকে কোশ্চেন করতে থাকি তোমরা অবশ্যই উত্তর দিতে পারবে। দেখো এখানে কিছু সিমের বীজ আছে, বৃক্কটার দিকে যদি খেয়াল করো এর সাথে কিন্তু অনেকটাই মিলে যায়, এই জন্য বলা হয় বৃক্কটা দেখতে সিমের বীজের মতো। এরপর দেখো আমি এখানে এই বৃক্কের অংশটা নিয়ে আসছি, তুমি যদি বাইরের অংশটার দিকে খেয়াল করো, দেখো বাইরের অংশটা হচ্ছে উত্তল, ভেতরের অংশটা হচ্ছে কি বলতো? অবতল। একটা বৃক্ক দেখেও কিন্তু আমরা কি করতে পারি বলো, এর গঠন, যদি গঠন আসে আমরা গঠন পয়েন্ট করে করে লিখে দিতে পারি, এটা দেখতে কেমন, বাইরের অংশ কেমন, এটা ভেতরের অংশ কেমন। আর যদি বলি এটার রং কেমন, তাহলে অবশ্যই তোমরা বলে দেবে যে এটা একটা লালচে খয়েরি রঙের। দেখো মানবদেহের প্রধান রাজ্যের অঙ্গ হলো বৃক্ক, যা দেখতে অনেকটা সিমের বীজের মতো। বৃক্কের বাইরের দিকটা হচ্ছে উত্তল, ভেতরের দিকটা হচ্ছে অবতল। এই অবতল অংশের ভেতরের ভাঁজকে বলা হয় হাইলাস। আমরা একটু ভালো করে একটু দেখতে চাই যে আসলে হাইলাসটা কোথায় আছে। এই হচ্ছে আমাদের একটা বৃক্ক, এই বৃক্কের সাথে এই হচ্ছে বৃক্কের একটা লম্বচ্ছেদ, অর্থাৎ বৃক্কটাকে লম্বচ্ছেদ করার পরে এই অংশটা হয়েছে। আমরা আরেকটু ক্লিয়ার ভাবে যাই, এই হচ্ছে আমাদের একটা বৃক্ক, এই বৃক্কের মধ্যে লম্বচ্ছেদ। এখন আসো, আমরা অলরেডি জেনেছি যে বৃক্কের বাইরের অংশটা হচ্ছে উত্তল, ভেতরের অংশটা অবতল। অবতল কেন? কারণ ভেতরের দিকে দেখো এগুলো ভাঁজকৃত আছে। এখন এই বাইরের অংশটাকে আসলে আমরা কি বলছি, উত্তল অংশটা কি, ভেতরের অংশটা কি, আমরা একটু জেনে নিই। দেখো ক্যাপসুল। অ্যাকচুয়ালি যদি আমরা একটা পুরো বৃক্কটার দিকে খেয়াল করি, আমরা দেখতে কিন্তু বুঝতে পারছি এটা একটা ক্যাপসুলের মতো, অর্থাৎ এই পুরো বৃক্কটাই কিন্তু একটা তন্তুময় আবরণ। যেহেতু আমরা টিস্যু পড়েছি, আমরা অবশ্যই বুঝতে পারছি বৃক্কটা একটা তন্তুময় আবরণ। এই তন্তুময় আবরণের মতো যে অংশটা দেখতে পাচ্ছ, বাইরের যে অংশটা, সেটাকে বলা হচ্ছে ক্যাপসুল। আমি কিন্তু বাইরের অংশটার কথা বলছি। তারপর আসো কর্টেক্স। কর্টেক্স হচ্ছে ক্যাপসুল সংলগ্ন, একদম ক্যাপসুলের কাছাকাছি যে প্রাচীরটা আছে, আমি ভেতরের ভাঁজের কথা বলছি না, বাইরের অংশটার কথা বলছি, যে ভাঁজের অংশটা আছে সেই অংশটাকে বলা হচ্ছে আমাদের কর্টেক্স। এবার আসো পরবর্তী অংশটা, আমি যাই মেডুলা। কর্টেক্সের বাইরে ভেতরে যে ভাঁজকৃত পুরো যে অংশটা তুমি দেখতে পাচ্ছ, কমপ্লিট অংশটাকেই বলা হচ্ছে মেডুলা। তাহলে আমরা ধরে নিতে পারি যে মেডুলার মধ্যে এই অংশগুলো অবস্থিত। এই অংশগুলো এখন আমরা জানবো আসলে কি কি আছে মেডুলা। এরপর আসো রেনাল পিরামিড। যদি আমরা বৃক্কের কথা বলি, যে এই যে রেনাল পিরামিড, বৃক্কের যে মেডুলার অংশের ভেতরে যে ভাঁজকৃত অংশগুলো আছে সেই অংশগুলোকে রেনাল পিরামিড বলা হয়। এই রেনাল পিরামিড, প্রতিটা বৃক্কের মধ্যে 8 থেকে 12টার মতো রেনাল পিরামিড থাকে, এবং প্রতিটা রেনাল পিরামিড থেকে দেখো কতগুলো সূক্ষ্ম সূক্ষ্ম সুতার মতো অংশ বের হয়ে আসে। এই সূক্ষ্ম সুতার মতো অংশটাকে বলা হয় পেপিলা। এই পেপিলা এসে কোথায় উন্মুক্ত হয়? এই যে অংশটা তোমরা দেখতে পাচ্ছ, এই অংশটা কিন্তু অনেকটা স্পষ্ট একটা অংশ, এর মধ্যে ভাঁজ নাই, বরং ভাঁজকৃত অংশগুলো এখানে চলে এসছে। এইটাকে বলা হয় পেলভিস। এর মধ্যে এসে পেলভিসে উন্মুক্ত হয় এই পেপিলাগুলো এসে। শুধু যে পেলভিস উন্মুক্ত হয় তাও কিন্তু না, আমরা যে রেনাল শিরার কথা বলছি, সেই রেনাল শিরাও বৃক্ক থেকে পেলভিস হয়ে দেহের বাইরে বের হয়ে আসে। এর বাইরে দেখো আমাদের কি আছে, রেনাল ধমনী আছে, অর্থাৎ আমাদের দেহের ভেতর থেকে কি করছে জানো, এই ধমনীটা দেহের ভেতরে প্রবেশ করছে। অর্থাৎ এখানে রেনাল শিরাটা বডি থেকে বের হয়ে আসছে, বৃক্ক থেকে বের হয়ে আসছে, আর ধমনীটা কি করছে বলতো, বৃক্কের ভেতরে প্রবেশ করছে। আমরা এমনিতেও জানি যে ধমনী এবং শিরা কোন ধরনের রক্ত পরিবহনের সহায়তা করে, কি ধরনের আরিফা, এটা যেহেতু বজ্র পদার্থতে ব্যবহৃত হচ্ছে, অর্থাৎ বজ্র পদার্থ বের করে দিচ্ছে, তাহলে ধমনী শিরার ফাংশনটা তোমরা অবশ্যই বুঝতে পারছো। তারপর হচ্ছে কি বলতো, ইউরেটার।
অর্থাৎ সেটাও কি হচ্ছে বলতো, সেই ইউরেটারটাও কোথা থেকে বের হয়ে আসছে, পেলভিস থেকে বের হয়ে আসছে এবং সরাসরি এখান থেকে কি হয় বলতো, সেই নাইট্রোজেন ঘটিত বজ্র পদার্থ পেলভিসে এসে উন্মুক্ত হয় এবং দেহের বাইরে নিঃসৃত হয়। এখানে যে কথাগুলো আছে তোমরা প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে এটা কোথায় অবস্থিত, এটা দেখতে কেমন, বাইরের অংশ কি, ভেতরের অংশ কি, এই অংশগুলোকেও যদি তোমরা একসাথে করো তাহলেও কিন্তু একটা বৃক্কের গঠন চলে আসে, কারণ বৃক্কের গঠনটা পরীক্ষাতে আসে। আমি একটু আগে তোমাদেরকে বৃক্কের গঠনের মধ্যে একটা প্রশ্ন করেছিলাম যে বৃক্কের ঢেকে অবতল অংশের ভাঁজকে কি বলে। বন্ধুরা তোমরা যারা যারা আছো, আমি জাস্ট এই প্রশ্নটা তোমাদের, অর্থাৎ তোমরা ক্লাসটা কতটুকু দেখছো, কনসেন্ট্রেশন আছে কিনা, আমার সাথে যুক্ত আছো কিনা, আমি একটু দেখতে চাই তোমাদেরকে। তোমরা একটু বলো যে এখন তোমরা যারা আছো একটু বলো যে হাইলাস কাকে বলে। হচ্ছে না সমিত, আমি এখনো দেখতে পাচ্ছি না আমার সাথে কারা কারা আছো। ওকে, বৃক্কের ভেতরের যে অংশটা আছে তাকে কি বলা হচ্ছে বলো তো, হাইলাস। অনেকেরই উত্তর আমি বুঝতে পারছি না বন্ধুরা, কোনো কারণে আমার মোবাইলের মধ্যে কি হয়েছে আমি তোমাদেরকে শো করতে পারছি না। আচ্ছা আমার সাথে থাকো, একটুবার রিফ্রেশ দিয়ে নিই আমি মোবাইলটাকে, কারণ আমাদের সাথে আমার তো কোশ্চেনের আনসারিং এর একটা ব্যাপার আছে। দেখো আমরা বৃক্কের মধ্যে কি দেখতে পাচ্ছি, বৃক্কের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে প্রতিটি বৃক্কে বিশেষ ধরনের এক নালিকা থাকে যাকে ইউরিনিফেরাস, এখানে একটা বড় ধরনের তোমরা নালিকা দেখতে পাচ্ছ পুরো অংশটা নিয়ে, এটাকে বলা হচ্ছে ইউরিনিফেরাস নালিকা। এই যে ইউরিনিফেরাস নালিকার আবার কয়টা অংশ থাকে, দুইটা অংশ থাকে, একটাকে বলা হচ্ছে নেফ্রন, আরেকটাকে বলা হচ্ছে সংগ্রাহক নালিকা। অর্থাৎ আমরা যে বৃক্কের কার্যকরী এককটার কথা বলেছি সে কার্যকরী এককের গঠনের মধ্যে কিন্তু এটা চলে এসেছে, যে সংগ্রাহক নালিকা এবং নেফ্রন প্রতিটা বৃক্কের। এখন যদি আমরা আরেকটু ভালো করে লক্ষ্য করি, দেখো এখানের মধ্যেও তোমরা কি দেখতে পাচ্ছ বলো তো, একটা নেফ্রনের ছবি দেখতে পাচ্ছ। আমি যদি নেফ্রনের কথা বলি, যে বৃক্কের যে ইউরিনিফেরাস নালিকার ক্ষরণকারী কার্যকরী একক, এই কথাটা যদি তোমার বইয়ের মধ্যে এই উত্তরটা দেওয়া আছে, যদি তোমাকে প্রশ্ন করা হয় নেফ্রন কি, তখন তুমি সেই উত্তরটাতেই নিয়ে আসবা যে ইউরিনিফেরাস নালিকার ক্ষরণকারী অংশটাকে বলা হচ্ছে নেফ্রন। এখন নেফ্রনের মধ্যে থেকে আমরা দেখো নেফ্রনের গঠনটাতে আমরা যাই, এই নেফ্রনের মধ্যে যে অংশটা তুমি দেখতে পাচ্ছ এটাকে বলা হচ্ছে রেনাল কার্পাসল। অর্থাৎ এই যে পুরো অংশটাকে দেখা যাচ্ছে, যে অংশটা এখানে নিয়ে আসা হচ্ছে সেটাকে বলা হচ্ছে রেনাল কার্পাসল। এই রেনাল কার্পাসল থেকে একটা লম্বা নালী বের হয়ে চলে আসছে, যে লম্বা নালীটা বের হয়ে আসছে সেটাকে বলা হচ্ছে রেনাল টিউবল। আমরা যদি কথা বলি, অথবা এই যে রেনাল কার্পাসল বই নেফ্রনের, এটাকে আরেকটা কথা বলা হয়, আরেকটা অংশের নাম বলা হয়, সেটাকে বলা হয় মালপিজিয়ান অঙ্গ। এই হচ্ছে রেনাল কার্পাসল, এই হচ্ছে রেনাল টিউবল, এই দুইটা অংশ নিয়েই হচ্ছে আমাদের নেফ্রন। এখন আসো আমরা আলাদাভাবে জানি যে এই অংশটাকে কি বলে, এই অংশটা কি, এই অংশগুলো আমরা একটু জেনে নিই। আর এই অংশটা হচ্ছে আমাদের সংগ্রাহক নালিকা। দেখো নেফ্রন, রেনাল কার্পাসল এবং রেনাল টিউবুল, অর্থাৎ এই রেনাল কার্পাসল এবং এই রেনাল টিউবুল নিয়ে হচ্ছে নেফ্রন গঠিত। আমরা যদি রেনাল কার্পাসলের কথা বলি, রেনাল কার্পাসল আবার দুইটা অংশ আছে। কি দুইটা অংশ? দেখো ভেতরের দিকে কি আছে, কতগুলো রক্তজালকের মতো আছে, কতগুলো রক্তজালকের মতো আছে, যেটাকে বলা হচ্ছে গ্লুমেরুলাস। আর বাইরের যে অংশটা আছে সেটাকে বলা হচ্ছে বোমান্স ক্যাপসুল। বন্ধুরা তোমাদের যদি কোনো কোশ্চেন থেকে থাকে তোমরা করতে পারো, কিন্তু ভিডিওটা শো হচ্ছে না, ভিডিওটা শো হচ্ছে বোমান্স ক্যাপসুল এবং গ্লুমেরুলাস। আচ্ছা বাইরের অংশটা এখন আমরা দেখো রেনাল কার্পাসল। তাহলে যদি আমরা বলি যে রেনাল কার্পাসলের কয়টা অংশ, তখন আমরা ধরে নিচ্ছি যে দুইটা অংশ, একটা হচ্ছে গ্লুমেরুলাস, একটা হচ্ছে কি বলতো বোমান্স ক্যাপসুল।
এই হচ্ছে আমাদের কি বলতো, এই হচ্ছে আমাদের বোমান্স ক্যাপসুল। এই বোমান্স ক্যাপসুলটা দেখতে দ্বিস্তর বিশিষ্ট একটা পেয়ালার মতো। দেখো এটার বাইরের একটা অংশ, ভেতরের একটা অংশ, অর্থাৎ দ্বিস্তর বিশিষ্ট একটা কিসের মতো, পেয়ালার মতো। শুধু তাই না, এর মধ্যে কি হচ্ছে দেখো, এর মধ্যে থেকে দেখছো যে একটা নালী ভেতরে ঢুকছে, আরেকটা নালী ভেতর থেকে বের হয়ে আসছে। অর্থাৎ একটা ধমনী ভেতরে ঢুকছে, একটা বাইরে বের হয়ে আছে। অর্থাৎ একটাকে বলা হচ্ছে ইফারেন্ট আর্টেরিয়ল, আরেকটাকে বলা হচ্ছে অ্যাফারেন্ট আর্টেরিয়ল। ওরা কি করছে দেখো, ধমনী থেকে সৃষ্ট যে অ্যাফারেন্ট আর্টেরিয়ল এই ক্যাপসুলের ভেতরে ঢুকে অনেকগুলো জালক তৈরি করে। ঠিক আছে, এর ভেতরে ঢুকে অনেকগুলো জালক তৈরি করে। যেই জালকটার মধ্যে কি হয়, এখানে একটা শেকিং হতে থাকে এবং রক্তটা যখন প্রবেশ করে, রক্তটা প্রবেশ করার পরে সেখানে কি হয় বলতো, যে পরিশ্রুত তরলটাকে আলাদা করে দেয়। আর বাইরের যে 50টি কৌশিক নালিকা তৈরি করে, এর বাইরে যে বাকি কৌশিক নালিকাগুলো মিলিত হয়ে ইফারেন্ট আর্টিওল নামে ক্যাপসুল থেকে বের হয়ে আসে। খুব ইম্পর্টেন্ট দুইটা কথা তোমরা সবসময় মাথায় রাখবে, যে গ্লোমেরুলাসের ভেতরে যে ধমনীটা প্রবেশ করে সেটাকে বলা হচ্ছে অ্যাফারেন্ট আর্টিওল বা অ্যাফারেন্ট ধমনী বললেও পারো। এই ধমনীটা গ্লোমেরুলাসের ভেতরে যে কয়টা জালিকা তৈরি করে, কয়টা কৌশিক নালী তৈরি করে, 50 থেকে 60টার মতো করে। তারপর আবার সেটা একত্রিত মিলিত হয়ে আবার ইফারেন্ট ধমনী হিসেবে সেখান থেকে কি হয় বলতো, বের হয়ে আসে। দেখো এই নেফ্রনের মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে গ্লোমেরুলাস, যেহেতু একটু আগে তোমরা দেখেছো এটাকে কি বলছে বলতো, গ্লোমেরুলাস। যদি এটাকে গ্লোমেরুলাস বলা হয়, এর মধ্যে কি করছে দেখো, এর ভেতর থেকে তোমরা দেখতে পাচ্ছ কোনো একটা পদার্থ বের হয়ে আসছে, বের হয়ে পুরো নালী ধরে সংলগ্ন নালিকা দিয়ে চলে যাচ্ছে। এই যে গ্লোমেরুলাসটা কি করে জানো, ছাঁকনের মতো কাজ করে। এই ছাঁকনের মতো কাজ করে রক্ত থেকে তরলটাকে আলাদা করে দেয়। রক্তটা যখন এখানে আসে এবং ছাঁকনের মতো কাজ হয়, সেখান থেকে কি হয় বলতো, তরলটা আলাদা হয়ে যায়। যখন তরলটা আলাদা হয়ে যায় তখন তাকে বলা হয় আলট্রা ফিল্ট্রেট। অর্থাৎ এখানে কি হচ্ছে, এই তরলটাকে বের করে দেওয়ার কাজ হচ্ছে গ্লোমেরুলাসে। তোমার পরীক্ষায় আসতে পারে আলট্রা ফিল্ট্রেট কি। এছাড়াও এই প্রত্যেকটা নালীর মধ্যে তারা বারবার আরও বেশি ফিল্টারেট হতে থাকে, আরও বেশি ছাঁকন হতে থাকে, হতে হতে সংগ্রহ নালিকা পর্যন্ত যায়, যে সেখান থেকে কি হয় বলতো, মূত্র হয়ে বের হয়ে আসে। গ্লোমেরুলাস কিন্তু এই কাজটা করে। এই গেল গ্লোমেরুলাসের কাজ। এর বাইরে কি হচ্ছে দেখো, এই বোমান্স ক্যাপসুল থেকে এই অক্ষীয় দেশ থেকে যে লম্বা নালীটা বের হয়ে আসছে, এই পুরো লম্বা নালীটাকে বলা হচ্ছে কি বলতো, রেনাল টিউবল। এই রেনাল টিউবেলেরও 3টা অংশ আছে। তাহলে রেনাল টিউবেলের অংশটা শুরু হচ্ছে কোথা থেকে, বোমান্স ক্যাপসুলের অক্ষীয় দেশ থেকে। দেখো কি কি অংশ আছে, নিকটবর্তী কাছাকাছি এখানে একটা পেঁচানো নালিকা দেখতে পাচ্ছ, তাহলে এটাকে বলছে নিকটবর্তী পেঁচানো নালিকা। তারপরে এটাকে বলা হচ্ছে হেনরি লুপ। আর বাইরের যে অংশটা দেখতে পাচ্ছ সেটাকে বলা হয় প্রান্তীয় পেঁচানো নালিকা। তাহলে দেখো এখানের মধ্যে তাহলে আমরা ধরে নিতে পারি যে আমাদের রেনাল কার্পাসুল 2 ভাগে বিভক্ত, বোমান্স ক্যাপসুল, গ্লোমেরুলাস। এরবারে রেনাল টিউবেলের কথা যদি বলি, রেনাল টিউবেলের অংশ কয়টি বলতো, 3টি। 3টার নাম নিশ্চয়ই তোমরা পারবে। দেখো এখানে একটা ইউ আকৃতির একটা লোব চলে গেছে, যেটাকে বলা হয় হেনরির লোব। সবাই বইয়ের মধ্যে এই অংশগুলো একটু কষ্ট করে দাগিয়ে নাও। এবার আমি এখানে কিছু ছবি দিয়েছি, তোমরা ছবিগুলো একটু থিঙ্ক করো এবং বলো এখানে কাজগুলো কি হতে পারে। আমি একটু পরে তোমাদেরকে জিজ্ঞেস করব কাজগুলো কি। লগ ইন হচ্ছে না, আমি তোমার মোবাইলটা দাও, লগ ইন হচ্ছে না। হয় না, তোমার মোবাইলটা দিয়ে দাও। তাহলে এই কাজগুলো দিয়ে তোমরা এখন বলবে কোনটার কি কাজ হতে পারে। এখানে কতগুলো ছবি চলে আসছে, সেই ছবি থেকে অনেক বন্ধুরা আমাদের সাথে আছো, তোমরা কোথা থেকে আছো, সেই তোমাদের প্রতিষ্ঠানের নাম বা কি কোথা থেকে আছো সেটা একটু বলে দিও। তোমার মোবাইলটা দাও। তাহলে দেখো বৃক্কের কাজ, ঠিক আছে। এখন যদি আমরা বৃক্কের কাজের কথা বলি, তাহলে দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ, কি দেখতে পাচ্ছ, এই ছবিটা দিয়ে কি মনে হয়, এখানে হচ্ছে অতিরিক্ত পানি অপসারণ। এরপরের অংশটা দেখো, আমি যখন এই অংশটার কথা তোমাদেরকে বলবো, এটা দিয়ে তুমি কি বুঝবে,
একটু চিন্তা করো এবং সাথে সাথে আমাকে একটু বলো যে কি হতে পারে। আমি এখনো দেখছি যে অনেক বন্ধু বান্ধব তোমরা এখনো আমার সাথে আছো, কিন্তু তোমাদের পরিচয়টা আমি এখনো বুঝতে পারছি না। তোমরা একটু নিজেদের পরিচয়টা দিয়ে করো। অনেককে এখানে শো করছে না। তোমরা আমাকে ঠিকমতো শুনতে পাচ্ছ তো? আমি অনেকের কমেন্টস এখানে দেখতে পাচ্ছি না। আমাকে তোমরা ঠিকমতো শুনতে পাচ্ছ তো, এবং আমাকে দেখা যাচ্ছে তো, এবং আমার প্রতিটা স্লাইড দেখতে পাচ্ছ কিনা একটু আমাকে মেসেজ করো তো, কারণ একই একই ধরনের কমেন্টসগুলো আমাকে শো করছে বারবার, আমি বুঝতে পারছি না। আচ্ছা, তাহলে এখানে কি হচ্ছে বলো তো? এটা হচ্ছে শারীরবৃত্তীয় ভারসাম্য রক্ষা করে। ওকে, তারপরে আসো, এটা কি দেখতে পাচ্ছ? খনিজের ভারসাম্য রক্ষা করে। এই অংশটা দিয়ে তোমাদের বোঝা উচিত, কারণ এই একটা জিনিস তোমাদেরকে আমি যখন করেছো সেটা তো আমরা দেখেছিলাম যে যখন আমরা টিস্যু অধ্যায়টা পড়িয়েছি, সেই টিস্যু অধ্যায়ের মধ্যে এটা তোমরা দেখতে পেয়েছিলে, তাই না? রক্ত পরিশোধন করে। আর এটা দিয়ে তো অবশ্যই বুঝতে পারছো আমাদের বিভিন্ন ধরনের নাইট্রোজেন ঘটিত বজ্র পদার্থ যেমন ইউরিয়া, ইউরিক অ্যাসিড অপসারণ করছে। আর এটা হচ্ছে কি বলতো? রক্তচাপ নিয়ন্ত্রণ করে। বন্ধুরা, তোমরা এই যে পয়েন্টগুলো আছে, পয়েন্টগুলো একটু কষ্ট করে একটু নোট ডাউন করে ফেলো, কারণ যখন তোমাদের বৃক্কের কাজের কথা বলা হবে তখন তোমাদের এই প্রশ্নগুলো কিন্তু দেওয়া হবে। ওকে, অনেকে দেখছি। তোমাদের কোনো কোশ্চেন থাকলে আমাকে করতে পারো, যদি কোনো কোশ্চেন থেকে থাকে তোমাদের। রক্ত পরিশোধন, আমাদের বৃক্ক এবং নেফ্রন থেকে যে ধারণাগুলো দিয়েছি সেখান থেকে নিশ্চয়ই তোমরা ছোট ছোট প্রশ্ন বের করতে পারবে, অনুধাবন প্রশ্ন বের করতে পারবে। এর বাইরেও আমাদের বৃক্কের কিন্তু আরও কিছু ফাংশন আছে, এবং আমাদের বৃক্কের যে রোগগুলো আছে সেগুলো নিয়ে এখন আমরা একটু কথা বলবো। বেশি সময় তোমাদের নিব না, তোমরা বিরক্ত হওয়ার কিছু না, অল্প কিছুক্ষণ টাইম আমরা নিব। আর এই ছবিটার মধ্যে তুমি কি দেখতে পাচ্ছ? দেখো, এখানে ছোট কিছু পদার্থ দেখা যাচ্ছে। আমি আরেকটু যদি ক্লিয়ার করি, এখানে কি দেখতে পাচ্ছ? অবশ্যই ধরে নিতে পারছো এটা কি। দেখো, এটা প্রথমে ছিল কি বলতো? একদম পেলভিসের অংশ, অর্থাৎ ভেতরের দিকে। প্রাথমিক অবস্থায় কিন্তু এটা দেখা যায় না। তারপর দেখো এটা কোথায় চলে আসছে বলতো? ইউরিন ব্লাডারে চলে আসছে, এরপর আসছে মূত্র নালীতে। যে দুটো ইউরেটার বের হয়ে গেছে সেটাতে বের হয়ে গেছে। তাহলে তোমরা বুঝে ফেলছো যে এটা আসলে কি। এর বাইরে দেখো, আমরা যখন বৃক্কের কথা বলি এটার কালার দেখো, এটার কালার দেখো। তার মানে কি, দুইটা কোন ধরনের রোগ? একটা হচ্ছে বৃক্কে পাথর, আরেকটা হচ্ছে বৃক্ক বিকল বা অকেজো। এই পাথরটা নানাবিধ কারণে হতে পারে। তোমার প্রতিদিন যদি তুমি রেগুলার পানি না খাও, অবশ্যই আমাদের পানি খেতে হবে, 7 থেকে 8 গ্লাস পানি খেতে হবে। তুমি যদি রেগুলার পানি না খাও, অথবা যদি বংশগত কোনো রোগ থাকে, তাহলে এই রোগটা হতে পারে। অতিরিক্ত ওজন, এই জন্য তোমাকে শারীরিক ব্যায়াম করতে হবে। আমরা সবসময় বলি যে বাসার মধ্যে তোমরা একটু ওয়ার্ম আপ করো, বাসার মধ্যে একটু ব্যায়াম করো। এসবের কারণও কি হতে পারে? এবং যদি রিচ ফুড এবং জাঙ্ক ফুড বেশি খাও, যেমন বাইরে ফাস্ট ফুডের প্রতি তোমরা খুব বেশি আগ্রহী, এটা সবাই আগ্রহী, যারা একটু বেশি বেশি খাও তাদের কি হতে পারে বলো তো? বৃক্কে পাথর হতে পারে। প্রাথমিক অবস্থায় পাথরটাকে দেখা যায় না। যখন পাথরটা আস্তে করে কি হয় বলো তো? ভেতর থেকে মূত্র নালীতে চলে আসে, তখন ব্যাক পেইন প্রচুর হতে থাকে, কোমরে প্রচুর ব্যথা হতে থাকে। তখনই কি হয় বলো তো? বোঝা যায় যে এটা বৃক্কে পাথর। এখন কি এই রোগের কোনো ওষুধ নেই? অবশ্যই আছে, ওষুধ খেলে ভালো হয়ে যায়। আর যখন বেশি সমস্যা হয় তখন কি করতে হয়? অস্ত্রোপচার করতে হয়। অপারেশনের কথা শুনে কি ভয় পাচ্ছ? মোটেও কিছু না, এটা একদম সহজ একটা পদ্ধতি। একটা মেশিনের সাহায্যে কি করা হয়, সে তোমার বৃক্কের যখন মূত্র নালীতে থাকবে তখন কি হয় বলো তো? একটা মেশিন ভেতরে প্রবেশ করিয়ে দেওয়া হয়। তারপর দেখো, সামনের যে অংশটা আছে সেই অংশটা দিয়ে পাথরটাকে কি করা হয় জানো? ধ্বংস করে দেওয়া হয়, ক্রাশ করে দেওয়া হয়। আবার কখনো কখনো পাথরটাকে নিয়ে আসা হয়। অবশ্যই এটা নির্ভর করে পাথরের আকারের উপর, অর্থাৎ বৃক্কে পাথরটা তোমার কোন অবস্থানে আছে এবং সেটা বড় না ছোট। এই পদ্ধতিটার নাম নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে। এই পদ্ধতিটাকে বলা হয় ইউটেরোস্কোপি পদ্ধতি। এই পদ্ধতিতে কি করা হয় জানো? পাথর অপসারণ করা হয়। এটা অবশ্যই একটা আধুনিক
পদ্ধতি। এরপর আমরা দেখেছি বৃক্ক বিকল এবং অকেজো। বৃক্ক বিকল হয়ে গেছে, অকেজো হয়ে গেছে, তার মানে কি? তার মানে কি তার কোনো সমাধান নেই? অবশ্যই আছে। সেই সমাধানটা কি বলতো? ডায়ালাইসিস। অর্থাৎ বৃক্ক কি করছে? বৃক্ক দেহের ভেতরে সেই গ্লোমেরুলাস এবং বোমাস ক্যাপসুলের মাধ্যমে, সেই কোষিক নালিকার মাধ্যমে, সেই ঝাঁকনের মাধ্যমে রক্ত থেকে কি করছে? নাইট্রোজেন ঘটিত বজ্র পদার্থটাকে বের করে দিচ্ছে, ঠিক আমাদের রক্ত রসের সেই প্লাজমার অনুরূপ করে। এখন কি করতে হবে? আমার বৃক্ক কাজ করছে না, বৃক্ক আমার বিকল, বৃক্ক আমার অকেজো, তখন সেখানে একটা বৈজ্ঞানিক পদ্ধতি অবলম্বন করা হয়, যেটাকে বলা হয় ডায়ালাইসিস। এই পদ্ধতিটা কিভাবে করা হয় দেখো। এই পদ্ধতিতে যেহেতু আমাদের ধমনী শিরার কথা বলছি, এই মেশিনটার দিকে, এই ডায়ালাইসিস মেশিনটার দিকে খেয়াল করো। দেখো এর মধ্যেও কি আছে বলো তো? দুইটা নালী আছে। যেমনটা বৃক্ক থেকে দুইটা, একটা ধমনী একটা শিরা আমাদের বডির মধ্যে চলে যাচ্ছে, ঠিক সেই একইভাবে এই মেশিনের মধ্যেও কি আছে বলো তো? দুইটা নালী আছে। এই নালী দিয়ে কি হচ্ছে দেখো, সেই রক্তটাকে নেওয়া হচ্ছে, ধমনী এবং শিরা। এখন ধমনী আছে, শিরা আছে, ধমনী থেকে যে রক্তটা আছে সে কি করছে বলো তো? সেই রক্তটাকে নিয়ে ডায়ালাইসিস মেশিনের মধ্যে প্রবেশ করানো হয়। যে মেশিনটাতে প্রবেশ করানো হয় তার নাম হচ্ছে ডায়ালাইজার। এই ডায়ালাইজার মেশিনটা একটা তরল পদার্থের মধ্যে আংশিক ডুবানো থাকে, এবং এই ডায়ালাইজারের যে বাইরের যে আবরণটা একটু মাথায় রাখো এবং বইটাকে একটু ফলো করো। এই যে বাইরের যে আবরণটা আছে, সেই বাইরের আবরণটা হচ্ছে আংশিক বৈষম্য ভেদ্য। আমরা জানি বৈষম্য ভেদ্য পদার্থের ভেতর দিয়ে কোন জাতীয় পদার্থগুলো বের হয়ে আসে? অর্থাৎ তরল পদার্থগুলো বের হয়ে আসে। যখন এর মধ্য থেকে কি হয় বলতো? সেই রক্তটা এখানে নিয়ে হয় সেই মেশিনের মধ্যে, সেটা আবার কম্পিত হতে থাকে অনেকটা প্লাজমার মতো। আমাদের রক্তের যে প্লাজমা আছে, প্লাজমার মতো এটা কাজ করে। তারপর কি করে বলতো? বিশুদ্ধ রক্তটাকে আবার শিরার মাধ্যমে দেহের ভেতরে প্রবেশ করিয়ে দেয়, আর এই মেশিনের নিচ থেকে যে বজ্র পদার্থটা আছে সেটা বের হয়ে যায়। এই যে পদ্ধতিটা আমরা দেখছি, এই পদ্ধতিটাকে বলা হয় আর বৈজ্ঞানিক পদ্ধতি। তোমরা অবশ্যই মনে রাখবে কোনটা কোন ধরনের পদ্ধতি। এটা হচ্ছে একটা বৈজ্ঞানিক পদ্ধতি। এর বাইরে দেখো, আমি বলেছি বৃক্ক অকেজো হয়ে গেছে, এখান থেকে একটা ইউরেটার আসছে, অকেজো বৃক্ক। দেখো আমরা জানি আমাদের দেহের মধ্যে বৃক্ক থাকবে কয়টা? দুইটা, দুই দিকে দুইটা। এখানে কয়টা বৃক্ক দেখতে পাচ্ছ? সবাই নিশ্চয় অবাক হয়ে বলছে যে এখানে তিনটা কেন? এখানে তো দুইটা থাকার কথা। কারণ বন্ধুরা, তিনটা আছে এই কারণে যে এখানে কি করা হয়েছে জানো? এখানে আরেকটা নতুন কিডনি প্রতিস্থাপন করা হয়েছে। এই নতুন কিডনি যে প্রতিস্থাপনটা করা হচ্ছে সেটা হচ্ছে তোমার খুব কাছের কোনো আত্মীয় থেকে করতে পারে, তোমার বাবা মা থেকে করতে পারে, এবং সেখানে যদি টিস্যুটা ম্যাচ হয় তখন। আবার অনেকেই আছে যে মৃত্যুর আগে দিয়ে যায়, যে তার মৃত্যুর পরে তার কিডনিটা দান করে দিয়ে যায়, সেই কিডনিটাকে রেখে দেওয়া যায়, সেই কিডনিটাও কিন্তু আবার প্রতিস্থাপন করা যায়। এই যে প্রতিস্থাপন করা হচ্ছে নতুন কিডনি, এটা কিন্তু এক ধরনের কি পদ্ধতি জানো? এটা হচ্ছে একটা স্থায়ী এবং টেকসই পদ্ধতি। তোমাদের বইয়ের মধ্যে এই কথাগুলো নেই, কিন্তু তোমরা একটু বইয়ের পাশে একটু নোট দিয়ে রাখো। এই জন্য, কারণ যখন এসএসসির প্রশ্ন করা হয় তখন তোমাকে এ ধরনের প্রশ্ন দেওয়া হয়, কোনটা টেকসই পদ্ধতি, কোনটা বৈজ্ঞানিক পদ্ধতি, কোনটা আধুনিক পদ্ধতি। আমরা অবশ্যই কোশ্চেন প্যাটার্নে দেখাবো। এই হচ্ছে নতুন কিডনি। এর বাইরেও দেখো কি দেখতে পাচ্ছ, এখানে ছিল তিনটা কিডনি, এখানে আসার পর দেখো এখানে কোনো কিডনি নাই, একটু সুন্দর একটা যন্ত্রের মতো দেখতে পাচ্ছ। অবশ্যই তোমরা মাথার মধ্যে মেমোরাইজ হয়ে গেছে আমি কোন কথাটা বলতে চাচ্ছি। এটা হচ্ছে একটা কৃত্রিম উপায়ে কিডনি প্রতিস্থাপন, অর্থাৎ একটা কৃত্রিম কিডনি এখানে প্রতিস্থাপন করা হয়েছে। দেখো ইউরেটারের মধ্যে এনে এখানে যুক্ত করে দেওয়া হয়েছে, এবং তোমাদের নিশ্চয়ই মাথায় চলে আসছে যে এই যে কিডনিটা এত বড় একটা অবিস্মরণীয় অবদান করেছেন, এবং এই কিডনিটা যে আবিষ্কার করেছেন অবশ্যই ওনাকে দেখতে তোমাদের ইচ্ছে করছে। উনি হচ্ছে ইনি। এখন আমি ওনার নাম বলবো না, তোমরা বলবে যে বিজ্ঞানী, আমাদের বাংলাদেশের একজন বিজ্ঞানী এই কৃত্রিম কিডনিটাকে আবিষ্কার করেছেন, সেই বিজ্ঞানীটার নাম কি? আমি চাচ্ছি চট জলদি তোমরা আমাকে উত্তরটা দিয়ে দাও, এবং আমি দেখতে চাই যে কারা কারা আছো। অনেকেই আছো আমার সাথে, এরিকা কামাল। আমি জানতে চাই, আমি চাচ্ছি উত্তরটা দাও। অন্তত আমাদের এই বিজ্ঞানীর নামটা আমাদের জানা উচিত, যিনি এই ধরনের একটা অবিস্মরণীয় আবিষ্কার করেছেন। ওনার নামটা কি? আমি তো অবশ্যই বলবো, তোমরা একটু বলে দাও ওনার নামটা কি। মানব রেচনতন্ত্র, খুব ভালো কথা। একজন বলেছে লোকে তো কম কেন? তোমরা যত বেশি অংশগ্রহণ করবে আমাদের ক্লাসটা তত বেশি প্রাণবন্ত হবে। আমরা প্রত্যেক শিক্ষক কিন্তু তোমাদের অপেক্ষায় থাকি, ক্লাসটা তোমাদের জন্যই থাকি।
যে শিক্ষার্থী মনে করবে যে আমার প্রতিটা ক্লাস যত রিভাইজ হবে, আমি যত বেশি জানবো আমার জন্য সুবিধা, সে তত বেশি অ্যাটেন্ড করবে এবং সেই উপকৃত হবে। কারণ আমরা সবাই নিজের ভালোটা বুঝি। এখন যে ভালো বুঝবে, যে ভালো চাইবে সে আসবে, যে ভালো চাইবে না সে হয়তো চুপ থাকবে, পরবর্তীতে হয়তো আফসোস করবে না। কিশোর বাতায়ন পেজে তোমরা ক্লাসগুলো পেয়ে যাবে, কিন্তু সরাসরি ক্লাসেরই অন্যরকম। এখন আমি চাচ্ছি যে তোমরা একটু কাইন্ডলি বলে দাও যে এই নাম কি। এখনো আমাকে কেউ বলনি যে বিজ্ঞানীটার নাম কে, কে এই বিজ্ঞানী যার ছবিটা আমি দিচ্ছি। ওকে, আমি বলে দিচ্ছি, নাম হচ্ছে ডক্টর শুভ রায়। ওনার নামটা মনে রাখা উচিত তোমাদের, ঠিক আছে? যে উনি হচ্ছেন একজন শুভ রায়, একজন ডাক্তার, যে আমাদেরকে এত বড় একটা আবিষ্কার দিয়ে গেছে। তাহলে দেখো, আমরা বৃক্ক থেকে, রেচন থেকে আমরা বৃক্কের গঠন জানলাম, নেফ্রনের গঠন জানলাম। একটা বৃক্ক যদি অকেজো হয়ে যায়, অথবা বৃক্ক বিকল হয়ে যায়, অথবা বৃক্কে পাথর হয়, কী ধরনের ব্যবস্থা নেওয়া যাবে সেটাও আমরা জানলাম। আমরা অবশ্যই বুঝতে পারছি যে আমরা আমাদের এই বৃক্কটাকে কীভাবে ভালো রাখতে পারি। ডেফিনেটলি তোমরা বুঝতে পারছো যে তোমাকে কী জাতীয় খাবার খেতে হবে এবং কী ধরনের পরিশ্রম করতে হবে, দৈনিক কত লিটার পানি খেতে হবে। অবশ্যই খেতে হবে পানি, আর যখন পানি খাবে তাহলে তখনই তোমার বৃক্ক ভালো থাকবে। আর যখন বৃক্ক সমস্যা হয়ে যায় তখন কিন্তু পানিটা কম খেতে হয়। আসো, আমরা এতক্ষণ ক্লাসে যা বলেছি এটা নিয়ে আমরা একটু উত্তর দেখি কারা কারা এই উত্তরটা দিতে পারো। নাইট্রোজেন ঘটিত বজ্র কোনগুলো? ক্রিয়েটিনিন, ইউরিক অ্যাসিড এবং বাইকার্বনেট। আমি চাচ্ছি বন্ধুরা তোমরা অ্যাটেন্ড করবে এবং উত্তরগুলো খুব তাড়াতাড়ি করে আমাকে দিতে থাকবে। ক্রিয়েটিনিন, ইউরিক অ্যাসিড, অনেকে বলছো বৃক্ক একজন তন্তুময় আবরণ দিয়ে আবৃত গোড হাইলাস। আমি এখন জানতে চাচ্ছি, একটু উত্তর দাও। কিডনি চাবনের মতো কাজ করে, অনেকের উত্তর আসছে। আমি এখন যে প্রশ্নটা দিচ্ছি সেটার উত্তরটা কি হতে পারে? নাইট্রোজেন গঠিত বজ্র পদার্থ কি হতে পারে? আসো আমরা উত্তরটা মিলিয়ে নেই। সেটা হচ্ছে কি বলতো? ক্রিয়েটিনিন এবং ইউরিক অ্যাসিড। বন্ধুরা আমি চাই তোমরা উত্তর দিতে থাকো, আমি উত্তরটা দেখি সবার আগে কে উত্তরটা দিতে পারো। আমি খুব বেশি টাইম নিব না তোমাদের। কোন পদার্থের উপস্থিতি মূত্রের রং হালকা হলুদ হয়? কোন পদার্থের উপস্থিতিতে মূত্রের রং হালকা হয়? এখনো উত্তর আসেনি। কোন পদার্থের উপস্থিতিতে মূত্রের রং হালকা হয়? অনেকের আগের উত্তরগুলো দিয়ে দিয়েছো। কয়টা উত্তর? 2টা। জামালপুর জিলা স্কুল থেকে একজন আছো, একজন সিলেট থেকে। ভেরি গুড, অনেকে অংশগ্রহণ করছো। একজন ডায়ালিসিস দিয়েছে, 2টা কিডনি আছে একজন বলছো। আসো আমরা দেখি ইউরোক্রোম। এরপরে প্রশ্নটা দেখো, কোন খাবার খেলে মূত্রের অম্লত্ব বৃদ্ধি পায়? একদম শুরুর দিকে আমি বলেছিলাম যে কোন খাবার খেলে, হ্যাঁ, দেহের ভারসাম্য রক্ষা হয়। কাজের কথা খুব সুন্দর করে দিয়েছো। আমিষ জাতীয় খাবার খেলে। এরপর আসো রেনাল টিউবুল কয়টি অংশে বিভক্ত? এটা অবশ্যই অনেকে বলতে পারছো, অনেকে অলরেডি আগে উত্তর দিয়ে দিয়েছো রেনাল টিউবুলের। যখন আমি পড়াতে যাচ্ছিলাম তখনই দেখছি অনেকে উত্তর দিচ্ছ। 3টি। ডায়ালিসিস টিউবটি যে তরলের মধ্যে ডুবানো থাকে তার গঠনটা কেমন? এখনো উত্তর পাচ্ছি না। তোমরা শুনতে পাচ্ছ বন্ধুরা? এটা হচ্ছে আংশিক বৈষম্য ভেদ্য। এরবারেও যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে দিয়ে দিবে। আমরা
তোমাদের উত্তরগুলো দেখে দেখে তার আনসারটা অবশ্যই দিয়ে দিব। অবশ্যই আমাদেরকে বেশি বেশি করে কমেন্টস করতে থাকবে এবং বলতে থাকবে কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে, কারণ এই প্ল্যাটফর্মটা করা হয়েছে তোমাদের সাথে জিজ্ঞাসার জন্য। তোমাদের যত কোশ্চেন আছে আমাদেরকে করবে এবং যত জানা আছে, যত জানো তার উত্তর দিবে। দেখো, এই অধ্যায় থেকে আমি একটা ক্রিয়েটিভ কোশ্চেন নিয়ে এসেছি তোমাদের জন্য। এখানে কিছু প্যাটার্নটা আমি চেঞ্জ করে দিয়েছি, যেখানে একটা একটা কোশ্চেন থাকে, এখানে কোশ্চেনটা দুই ধরনেরও হতে পারে। দেখো এখানে আমরা কি করেছি, দেখো এখানের মধ্যে তোমরা বুঝতে পারছো যে এটা একটা রেচনতন্ত্রের ছবি আর এটা হচ্ছে একটা নেফ্রনের ছবি। দুইটা ছবি আলট্রা ফিল্ট্রেট কি সেটা তোমরা অলরেডি জেনে গেছো। মূত্রের রং হালকা হলুদ হয় কেন, অনুধাবন যে কোনো জায়গা থেকে আসতে পারে। উদ্দীপকের 1 নং চিত্রের এই অংশের গঠন, এই যে এই অংশের গঠন অবশ্যই বুঝতে পেরেছো এটা বৃক্কের গঠন। অথবা তোমাকে বলতে পারে এই অংশের কার্যকরী এককের গঠন ব্যাখ্যা করো, এভাবেও কোশ্চেনটা হতে পারে। অথবা এভাবেও কোশ্চেন হতে পারে 2 নং যে চিত্রটা আছে এখানেও দুইটা দিতে পারে, একটাও দিতে পারে, কোশ্চেন একটা হবে। শুধু আমি কোশ্চেনের ধরনটা বোঝানোর জন্য এখানে আমি দুইটা কোশ্চেন নিয়ে এসেছি। 2 নং চিত্রের এই অংশটি কোন টিস্যু দ্বারা গঠিত? এই যে কোশ্চেনটা করলাম, এখন বলো এই প্রশ্নের উত্তরটা এটা কি আমাদের এই অধ্যায়ের না অন্য কোনো অধ্যায়ের? আমি যখন তোমাদেরকে দ্বিতীয় অধ্যায় পড়াতে গিয়েছি জীবকোষ এবং টিস্যু, তখন আমি তোমাদেরকে বলেছিলাম যে অনেক সময় দেখা যাবে উদ্দীপক থেকে 4টা কোশ্চেনও হয়, অর্থাৎ উদ্দীপকের মধ্যে অন্য কোনো অধ্যায় নিয়েও কোশ্চেন করা হয়ে থাকে। দেখো আমি এখানের এই কোশ্চেনের যে একটা পরিবর্তন আছে সেটা বোঝানোর জন্য এই কোশ্চেনটা নিয়ে আসছি। 2 নং চিত্রের এই অংশটি বোমান্স ক্যাপসুল। এই বোমান্স ক্যাপসুল কোন টিস্যু দ্বারা গঠিত? দ্বিতীয় অধ্যায় নিশ্চয়ই তোমাদের মাথায় আছে, সেই দ্বিতীয় অধ্যায় থেকে কিন্তু এই কোশ্চেনটা আসতে পারে। দেখো উদ্দীপক হচ্ছে আমাদের 8ম অধ্যায়, কিন্তু আমাদের 3 নম্বর কোশ্চেনটা আসছে দ্বিতীয় অধ্যায় থেকে। এভাবেও তোমাদের প্রশ্ন হতে পারে। উদ্দীপকের 1 নং চিত্রটি অকেজো হলে কি ধরনের বৈজ্ঞানিক পদ্ধতি অবলম্বন করবে? দেখো বৈজ্ঞানিক পদ্ধতি বললে অবশ্যই আমরা ধরে নিয়েছি, তোমরা অবশ্যই জানো এটা হচ্ছে কি বলতো, ডায়ালাইসিস। 2 নং চিত্রটি মূত্রতলিতে কিভাবে ভূমিকা রাখবে? সেখানে বৃক্কের কাজ দিবে এবং নেফ্রনের যখন গঠনটা তুমি পড়তে যাবে তখন দেখবে গঠনের পাশে কিছু হাইলাইট করে করে কিছু লাইন দেওয়া আছে, সেই লাইনগুলো একসাথে যুক্ত করলেও তুমি মূত্রতলির যে প্রসেসটা আছে সেটা জেনে যাবে। অথবা গ্লোমেরুলাস কিভাবে কাজ করছে, তারপর রেনাল টিউবুল কোথায় যাচ্ছে, সেখান থেকে পরিশ্রুত তরলটা কিভাবে যাচ্ছে, মূত্রটা যে সংগ্রহ নালিকা পর্যন্ত চলে যাচ্ছে, এই উত্তরটাও যদি তুমি রেডি করে ফেলো তাহলেও কিন্তু তোমার উত্তরটা হয়ে যাবে। অথবা তোমাকে এভাবেও বলতে পারে যে উদ্দীপকের চিত্রটির কোনো গুরুত্ব আছে কি, মানব দেহে কোনো গুরুত্ব আছে কি, মতামত দাও। সেক্ষেত্রে তোমাকে অবশ্যই বৃক্কের যে কাজগুলো দিয়েছে সেই কাজগুলোর উত্তর দিবে। অথবা তোমাকে বলতে পারে যে এই অংশ এই রেচনতন্ত্রের বা উদ্দীপকের অংশটিকে ভালো রাখার জন্য আমরা কি কি ব্যবস্থা অবলম্বন করতে পারি বলে মনে করো। সেক্ষেত্রে তোমার মূত্রনালী বলো, তারপর বৃক্ক ভালো রাখার উপায়গুলো আসবে। আশা করছি এই ক্লাস থেকে যে ইম্পর্টেন্ট টপিকগুলো আমরা কথা বলেছি তোমরা অবশ্যই বাসায় ভালো করে পড়বে এবং ভালো ভালো করে চর্চা করবে। কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে করবে, যত বেশি পড়বে তত বেশিই হবে। এবং এই ক্লাসটিতে অংশগ্রহণ করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমরা বাসায় আছো, দেখো একটা সুস্থ বৃক্ক কিভাবে স্মাইল ফেসে ডান্স করছে। আমি চাই তোমরাও বাসায় এভাবেই পড়াশোনা করো, আনন্দ করো এবং এভাবেই স্মাইল ফেস থাকো, নিরাপদে থাকো। আমার ক্লাসে সবাই থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।